প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে ধারাবাহিকভাবে আইডেন্টিফিকেশনগুলি আলোচনা করতেছিলাম পার্টস অফ স্পিচের, সেইটার আজকে প্রেপোজিশন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রেপোজিশন এর আগে আমরা বলেছিলাম যে প্রি শব্দের অর্থে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হলো অবস্থান, তার মানে পূর্বে অবস্থানকারী। কার পূর্বে অবস্থানকারী সেটাও বলেছিলাম যে নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থানকারী শব্দ। তো নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থানকারী যে সকল শব্দ যেটা নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক তৈরি করতেছে, এইটাই কি হয়ে যাচ্ছে? প্রেপোজিশন হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাট, বাউট, অফ, ফর, ইন, ইনটু, উইথ, উইদাউট, আফটার, বিফোর, বাই, অন, আপ, এগুলো সবগুলিই কি আমরা দেখতে পাচ্ছি যে প্রেপোজিশন। এখন প্রেপোজিশনের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো এর পরে অবশ্যই একটা নাউন বা প্রোনাউন থাকতে হবে। এটা হলো খুব জরুরি। যদি নাউন বা প্রোনাউন না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা বিঘ্ন ঘটে যায়, যেটা আমরা কিছুক্ষণ আগেই গত ক্লাসে আমরা শিখেছি। সেটা হলো কি, যেমন আমি যদি বলি এখানে কাম ইন, এখানে কিন্তু শেষ, এরপরে কোনো নাউন প্রোনাউন নাই, তাহলে কি এটা প্রেপোজিশন হবে? অবশ্যই হবে না। তাহলে কি হচ্ছে? এটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। কিন্তু এরপরে যদি আমি বলতাম যে কাম ইন দ্য রুম, কাম, এখন যদি এরকম হয় যে কাম ইন ভিতরে আসো অথবা কাম, তাহলে এর পরে কি বসতেছে? একটা কিন্তু মনে করো যে এই নাউন বসছে। এখন আবার যদি বলি যে কাম ইন মাই হার্ট, তারপরে কি বসতেছে? ইনের পরে কিন্তু একটা নাউন বসতেছে। তাহলে এই যে নাউন যে বসতেছে, এই নাউন বসার কারণে এটা কি হয়ে যাচ্ছে? তখন প্রেপোজিশন হয়ে যাচ্ছে। আমি যদি বলি যে হি ইজ ওয়েটিং ফর মি, আচ্ছা ওয়াজ লিখে ফেলেছি যেহেতু, তাহলে হি ওয়াজ ওয়েটিং ফর মি। তাহলে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফরের বদলে, ফরের পরে একটা কি বসেছে? অবজেক্ট বসছে। তাহলে আগের শব্দটা কি হবে? এটা হলো প্রেপোজিশন হবে। খুব সিম্পল, সোজা স্বভাবের জিনিস। আর একটা জিনিস যেটা হচ্ছে, যদি এমন হয় যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কখনো কখনো কোনো ধরনের কোনো নাউন বসা ছাড়াই শুধুমাত্র প্রেপোজিশন বসতে পারে। যেমন আমি যদি বলি যে হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। খেয়াল করো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের একদম এরপরে কিন্তু কোনো নাউন বা প্রোনাউন নাই। যেহেতু নাউন বা প্রোনাউন নাই, আমরা যে টেকনিক শিখেছিলাম সেটা অনুযায়ী এটা অ্যাডভার্ব হওয়ার কথা ছিল, কিন্তু এটা কিন্তু অ্যাডভার্ব হবে না। কারণ কি, আমরা যে টেকনিকটা শিখেছিলাম সেটা কিন্তু ইন্টারোগেটিভের টেকনিক শিখি নাই। ওই জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে যদি এইরকম প্রেপোজিশন বসে নাউন বা প্রোনাউন ছাড়া, সেটা কিন্তু অ্যাডভার্ব হবে না, সেটা কিন্তু প্রেপোজিশন হবে। এই প্রেপোজিশনের অবশ্যই একটা নামও আছে, সেটাকে বলা হয় ডিটাচড প্রেপোজিশন, বলা হয় ডিটাচড প্রেপোজিশন। আসি আমরা এবারে কনজাংশনে। কনজাংশন তো খুব ইজি জিনিস। এর আগে আমরা বলেছিলাম সংজ্ঞা পড়ার সময় যে কনজাংশন শব্দের অর্থ হলো সংযোজক অব্যয়। তার মানে এটা কি করবে? যুক্ত করবে। কি যুক্ত করবে? সেম জিনিস। যেমন ওয়ার্ড হলে ও ওয়ার্ড রে যুক্ত করবে, ফ্রেজ হলে ও ফ্রেজ রে যুক্ত করবে, ক্লজ হলে ও ক্লজ রে যুক্ত করবে। তার মানে কি, আমাদের এখন কাজ কি, কিভাবে আমরা খুঁজে বের করবো? খুব সোজা বুদ্ধি। সেটা হলো যে দেখবো যে দুইটা ওয়ার্ডকে অথবা দুইটা ফ্রেজকে অথবা দুইটা ক্লজকে বা তারও বেশি হতে পারে যুক্ত করছে কিনা। যদি কোনো ওয়ার্ডটা যুক্ত করে, সেই ওয়ার্ডটাই কি হবে? সেই ওয়ার্ডটা কি হবে? ইয়েস, কনজাংশন হবে। তার মানে কি, আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন অ্যান বাট অর, এই যে অ্যান বাট অর, অ্যাজ ওয়েল অ্যাজ, ইয়েট, আদারওয়াইজ, মোর ওভার, ওয়ারাজ, এগুলো সবগুলোই কি আমরা দেখতে পাচ্ছি যে এগুলি হলো কনজাংশন। এছাড়াও আমাদের যতগুলো WH ওয়ার্ড আছে, এই সব WH ওয়ার্ডগুলিও কি হতে পারে? কনজাংশন হতে পারে। কখন? যখন ওরা একটা ক্লজ আর একটা ক্লজকে যুক্ত করতেছে। সেটা কীভাবে? যেমন আমি যদি বলি আই ডোন্ট নো where he lives, I don't know where he lives.
খেয়াল করে এখানে একটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব, তাহলে দুইটারে যুক্ত করছে কে? ওয়্যার। যেহেতু দুইটারে যুক্ত করে এবং সেম জিনিসটা যুক্ত করে, তার মানে কি যুক্ত করছে? দেখো সাবজেক্ট প্লাস ভার্ব, এই পাশে সেম জিনিস আছে, আবার এই পাশেও সাবজেক্ট প্লাস ভার্ব, এই পাশেও সেম জিনিস আছে, তাহলে দুইটা সাবজেক্ট প্লাস ভার্বকে যুক্ত করলো কে? ওয়্যার। তাহলে এই ওয়্যারটা কি হয়ে গেল এখন? ইয়েস, কনজাংশন। গুড। এখন আমরা যদি খেয়াল করি তাহলে এইভাবে যতগুলি এখানে দেওয়া আছে এগুলি কি করবে? একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের, একটা ফ্রেজের সাথে আরেকটা ফ্রেজের, একটা ক্লজের সাথে আরেকটা ক্লজকে কি করবে? যুক্ত করবে। আমরা এই আরেকটা তোমার হচ্ছে একটা টেকনিক শিখতে পারি আমরা। সেই টেকনিকটা হচ্ছে এরকম যে ফ্যান বয়েস, এটাতে শুধুমাত্র কোঅর্ডিনেট কনজাংশনগুলি আসবে। তো ফ্যান বয়েসের টেকনিকে যেমন এফ ফর কি হবে? এফ ফর এ দিয়ে অ্যান্ড হতে পারে, তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ হতে পারে, আবার নট দিয়ে এন দিয়ে নাইদার নর হতে পারে, তারপরে কি হতে পারে? নট অনলি বাট অলসো হতে পারে, আবার বি দিয়ে কি হতে পারে? বি দিয়ে বোথ অ্যান্ড হতে পারে, আবার নট অনলি বাট অলসো বাট আসতে পারে এখানে, তারপরে ও দ্বারা অর হতে পারে, আদারওয়াইজ হতে পারে, ওয়াই দ্বারা ইয়েট হতে পারে, এস দ্বারা স্টিল হতে পারে। এগুলো সবগুলি কি? সবগুলি হচ্ছে কনজাংশন হয়ে যাবে। এবং এই কনজাংশনগুলো কোঅর্ডিনেট কনজাংশন কি? দুইটা স্বাধীন ক্লজরে এটা হলো যুক্ত করে, যেটা সেটা। এছাড়াও আমাদের যে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে বাদবাকি ক্ষেত্রে এই যে এগুলি হয় স্থান বোঝাবে, জায়গা বোঝাবে, না শর্ত বোঝাবে, এই ধরনের জিনিসগুলি বোঝায় হচ্ছে এই বাকিগুলি দ্বারা। আমরা এখানে অনেকগুলি কনজাংশন দেখতে পাচ্ছি, যেগুলি কোনোটা শর্ত বোঝাচ্ছে, কোনোটা দেখা যাচ্ছে যে এই তোমার হচ্ছে কন্ট্রাস্ট বোঝাচ্ছে, মানে বৈপরীত্য বোঝাচ্ছে। তো সব মিলায়ে আমরা এখানে যে ওয়ার্ডগুলি দেখলাম, আমাদের একটাই বেসিক জিনিস, যে জিনিসটা ওয়ার্ডকে যুক্ত করতেছে কিনা, ফ্রেজকে যুক্ত করতেছে কিনা, ক্লজকে যুক্ত করতেছে কিনা, তাইলে সেটা কনজাংশন। এবারে আমরা আসি, এখানে উদাহরণ দেওয়া আছে, আমরা তো দেখতেই পাচ্ছি যে দুইটা ক্লজরে এইভাবে সুন্দর করে আর কি দেওয়া আছে। খেয়াল করে যে আই শ্যাল ওয়েট ইফ ইট রেইনস, দেখো দুইটা সাবজেক্ট ক্লজ যুক্ত করছে, দুইটা ভার্ব, দুইটা সাবজেক্ট কি যুক্ত করছে? ইফ, কনজাংশন। আবার এখানে যদি খেয়াল করি আমিনা অ্যান্ড আমিরা, তাহলে আমিনা অ্যান্ড হলো আমিরা, দুইটা নাউন কি করছে? যুক্ত করছে অ্যান্ড, এটা কনজাংশন। তারপরে হি অ্যাজ ওয়েল অ্যাজ আই, তাহলে কি হলো? হি আর হলো আই, দুইটা প্রোনাউন যুক্ত করছে, তাহলে এটা কি? কনজাংশন। এইভাবে আর কি আমাদের যে কনজাংশনগুলি আছে সেই কনজাংশনগুলি আমরা দেখবো। এবারে আসি আমাদের ইন্টারজেকশন তো খুবই চেনা সহজ। যে ওয়ার্ডটার পরে কি থাকবে? নোট অফ এক্সক্লামেশন মার্ক। এই তো ফাইন, তো নোট অফ এক্সক্লামেশন থাকবে, যে চিহ্নের পরে নোট অফ এক্সক্লামেশন থাকবে, যে ওয়ার্ডটার পরে নোট অফ এক্সক্লামেশন থাকবে, সেই ওয়ার্ডটাই কি হয়ে যাবে? জি, ইন্টারজেকশন। হ্যাঁ, তাহলে আমরা এখানে যদি খেয়াল করে দেখি, এখানে দেওয়া আছে যেমন ধরো হুররা, ব্রাভো, অ্যালাস, হ্যালো, তারপরে লিখে আছে লুক, ওসাম, এগুলো সবগুলোর পরে কি ইন্টারজেকশন মার্ক, এই নোট অফ এক্সক্লামেশন মার্ক দেওয়া আছে। এই জন্য এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে ইন্টারজেকশন। তো বন্ধুরা, আশা করি সকলে বুঝতে পেরেছ। ইনশাআল্লাহ সামনের দিনে আবারও কোনো একটা টপিক নিয়ে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, পার্টস অফ স্পিচ কিন্তু চেনাটা অনেক জরুরি একটা বিষয়। কারণ তুমি যদি একটা সেন্টেন্স মেক করতে চাও, কোনো সেন্টেন্সে ভুল ধরতে চাও, যাই করতে চাও না কেন, তুমি যদি পার্টস অফ স্পিচ না চেনো, তাহলে পরে কিন্তু তোমার এই হচ্ছে অন্যান্য যে জিনিসগুলি আছে সেগুলি করা, তোমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য পার্টস অফ স্পিচটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য এটাকে খুব ভালোভাবে দেখতে হবে, চিনতে হবে, আর অবশ্যই প্র্যাকটিসের মাধ্যমে এই চেনাটা কাজটা আরও সহজ করে নিয়ে আসতে হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।